স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনোভা। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়ে 2 জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পরবর্তী তারিখ 24 জুন ধার্য করা হয়েছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। আরও বলেন, অভিযুক্ত আসামি আদালতে হাজির না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বিচারিক প্যানেলে এই শুনানি হয়। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। 24 জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমে গেছে। আর এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে, এমনটা জানিয়েছেন বিএনপির নেতারা। ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন দলটির নেতারা। সোমবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ব্রিটিশ হাইকমিশনারের সাথে আলোচনা নিয়ে ব্রিফ করেন মঈন খান। 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক এবং সর্বশেষ বাংলাদেশের যে ভৌগোলিক যে জিওপলিটিক্যাল যে অবস্থান, সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সে সব কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে। ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়। এদিকে সকালে লন্ডন থেকে ঢাকায় ফেরেন বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচার আওতায় আনার বিষয় আছে। আমির খসরু জানান, যত বেশি সবাই ঐক্যমতে থাকবে তত জাতির জন্য ভালো। ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কারও হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন হবে, যেখানে স্থায়ীভাবে গুম কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যাদের কোনো হদিস পাওয়া যায়নি তাদের খুঁজে পাওয়ার স্বার্থে সার্চ কমিশন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপে 3 সদস্যের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সাথে বৈঠক করেন। সোমবার সকালে সচিবালয়ের আইন উপদেষ্টার নিজ দপ্তরে এই বৈঠক হয়। বাংলাদেশের গুম কমিশনকে বুদ্ধিবৃত্তিক এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ। আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটার প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি।
সেটা তাদের জানিয়েছি। যুদ্ধ সংঘাত আর বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীলতার মধ্যে কানাডার আলবার্টায় আজ শুরু হয়েছে বিশ্বের সম্পদশালী 7 দেশের জোট গ্রুপ অফ 7 বা G7 সম্মেলন। এরই মধ্যে আলবার্টায় কানানাস্কিতে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যে হুমকি। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের সাইডলাইনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এবারের সম্মেলনে G7 এর বাইরেও বেশ কয়েকজন রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ কানাডা। তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। তবে মোদির আমন্ত্রণ নিয়ে কানাডার শিখ সম্প্রদায়ের মধ্যে রয়েছে বিক্ষোভ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।